মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন। আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? এই প্রশ্নটা আসলে কেন আসছে বা এই দাবিটা কেন উত্থাপন হচ্ছে, যে দাবিটা গেল কয়েকদিন আগেও আমরা দেখেছি যে অনেকটা ঝিমিয়ে গিয়েছিল। আবার এই দাবিটা সরব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া হবে না বা অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন, ছাত্রদের এবং দেশের মানুষের ঐক্যতার মাধ্যমে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন স্বৈরাচার খুনি হাসিনা। স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে দেশে নতুনভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে তাদের উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে ডক্টর ইউনূসকে নিয়ে নানানভাবে আলোচনা হয়, সমালোচনা হয়। যেহেতু স্বৈরাচার খুনি হাসিনা পালানোর পরে মানুষ যে বাক স্বাধীনতা, খোলামেলাভাবে কথা বলার যে স্বাধীনতা ফিরে পায়, তখন বিভিন্নভাবে যেভাবে পারে আলোচনা এবং সমালোচনা করতেছেন। এবার আজকে ভিডিও মূল আলোচনা যে বিষয়টা নিয়ে করতে যাচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবার তাকে নিয়ে কঠোর সমালোচনা করলেন আইনজীবী মহসিন রশিদ নামে এক ব্যক্তি। তিনি ইতিমধ্যে বর্তমান সরকারে যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে তাদেরকে এনজিও সরকার বলে উপাধি দিয়েছেন। এর পাশাপাশি তিনি যে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে উপস্থিত হতে যাচ্ছেন সে বিষয়টা নিয়ে দেখলাম যে তীব্র সমালোচনা করেছেন। একদিকে বর্তমানে উপদেষ্টা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি নির্বাচনে নিয়ে তাদের এক মাথা ব্যথা সরকার, তারা বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকার খুঁচাচ্ছে, অন্যদিকে এদের আলোচনা সমালোচনা বা নানানভাবে নানা মন্তব্য তো আছেই। দর্শক, নির্বাচন নিয়ে বিএনপি কি মন্তব্য করেছেন বা তাদের বর্তমান অবস্থান কি, তারা কি দাবি তুলে ধরেছেন সেটা দেখাবো। অন্যদিকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিও সরকার বলে উপাধি দিয়েছেন একজন আইনজীবী মহসিন রশিদ। তার মুখ থেকে আমরা সে কথাগুলো শুনবো। দর্শক, বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে এক মুহূর্ত না টানে সবাই আমাদের চ্যানেলে নতুন থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন। বেশি কথা বাড়াচ্ছেন, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন। আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, আপনি ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুইজন দাও, আওয়ামী লীগ নুরুল হক নূর তুমি দুজন দাও, অমুক তুমি দুজন দাও। আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। এই সরকারকে ঠিক করে চলতে হবে, বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব, কোনো রিফর্ম করা অসম্ভব। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি ৬.৫ সপ্তাহ উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো, যে ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন? দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির দিকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার, 2 দিন পর কি ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, নিজেরাই প্রমোশন দিয়ে চলছে। কি হচ্ছে? সরকার এইভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। 6 তারিখে আপনি ডিসলভ করে দিলেন পার্লামেন্ট।
আর্টিকেল 72 সম্ভবত। কিভাবে ডিসলভ করলেন? ওইটার প্রভাইজোতে লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিসলভ হবে। প্রেসিডেন্ট কিভাবে ডিসলভ করলো? একটু ওয়েট করলে হতো। 7-8 তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিসলভ করার জন্য। কে ছিল? কারা করলো এটা? তখন তো উনি দেশেও নাই, প্রধান উপদেষ্টা। 7 তারিখে আপনি শপথ নেবেন, অ্যানাউন্স করলেন 7টার সময় শপথ নেবেন। কারোর মাথায় আসলো যে কিভাবে শপথ নেব? একটা রেফারেন্স দেই, 106 রেফারেন্স দিলেন, রেফারেন্স পাঠালেন। কাকে পাঠালেন রেফারেন্স? ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে 7 জন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স। ওরা 2 লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে। কোথায় পেল তারা? ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে? কেয়ারটেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই। আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে, আর অ্যাপেলেট ডিভিশন বলে দিল এরা সব নারী হয়ে যাবে। হবে তারা? বলেন আপনারা। তো এই কি জিনিস হচ্ছে? এবং 106-এও আপনি সেখানে বসে এটা করতে পারেন না। আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে, আপনাকে শুনানি করতে হবে। এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন, সবাইকে না। বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে। 2 লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে। আপনি 7 তারিখে ওত দিলেন। এখন যে সরকার চলছে কেউ বলতে পারবে যে এই সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন, 1 তারিখ থেকে কমিশন হবে। 1 তারিখ থেকে কেন এত সময় লাগবে? কেন? কমিশন তো 2 দিনের মধ্যেও বসতে পারে। 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে? আর আপনি ওভারল্যাপিং কমিশনস দিয়েছেন। একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য, একটা দিয়েছেন সংবিধানের জন্য, একটা দিয়েছেন ইলেকশনের জন্য। কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে? এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে। আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে। আপনি কাদেরকে কি? আচ্ছা না, ঠিক আছে। তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, হি ইজ ইনক্যাপাসিটেটেড, তাকে এইভাবে পড়তে হয়, এইভাবে। তো আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে, হি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি? সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে কি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে, এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে? পারবেন না। যেভাবে দেশ চলছে, আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন। আপনার 7-এর ক কি হবে, 7-এর খ কি হবে, এগুলি কি হবে? আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল, এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত দিতেন, ওইখানে ওত আপনার দেওয়া হতো। সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে।
বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতো 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো। এই দেশে প্যারাট্রুপার্স নামতো এখানে। ফেনী ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মিরসরাইতে ঢুকে যেত। আপনি 10 কিলোমিটার ওদেরকে দিয়েছেন। মেহরবানি করে সাংবাদিকদের ঢুকার একটু ব্যবস্থা করবেন। আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য, কিন্তু তার সাথে বলবো যে আপনি আপনার ক্যাবিনেট চেঞ্জ করেন। সেখানে একটি ব্যক্তি আছে যে ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতন কাজ করছে। নাম নাই বললাম, আপনারা সবাই জানেন ওর নাম। ডেপুটি চিফ অ্যাডভাইজারের কাজ করছে। ওর জ্বালায় কোনো কিছু করাই যায় না, ওর জ্বালায় কেউ কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে, রাখো মিয়া, যখন বলতে দিছো বলতে দাও ঠিক করে। আমাদেরকে সমর্থন করতে হবে, আমরা সমর্থন করছি, কিন্তু ক্যাবিনেট হ্যাজ টু চেঞ্জ। এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে, নইলে সংস্কার হবে না। আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, প্রোক্লেমেশন দিয়ে চালাতে হবে, আবার ওত দিতে হবে সবাইকে। ওই বিপ্লবের উপরে, প্রোক্লেমেশনের উপরে ওত দিতে হবে। বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না, যারা আপনি মনে করেন ঘুষখোর সিন্ডিকেটেড বিচারপতি। আপনি যারা ভালো আছেন ওদেরকে বলবেন আয়শা এইটার উপরে ওত দাও। তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে ওত হবে। কাজী আপনি পলিটিক্যাল পার্টিসদের সাথে বসেন, ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন, ওদেরকে ক্যাবিনেটে নেন, ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। এই প্রশ্নটা আসলে কেন আসছে বা এই দাবিটা কেন উত্থাপন হচ্ছে, যে দাবিটা গেল কয়েকদিন আগেও আমরা দেখেছি যে অনেকটা ঝিমিয়ে গিয়েছিল, আবার এই দাবিটা সরব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া হবে না, বা অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। এই দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কেন আসলে বিএনপিটা করছে, এটা নিয়ে কমেন্টে অনেকে লিখেছেন যে তাড়াতাড়ি ক্ষমতায় আসতে চায়, বাট এর পাশাপাশি একটু কারণ আছে। এই কারণটার প্রধান কারণটা হচ্ছে, গেল যে লম্বা একটা সময় হয়ে গেছে, প্রায় 1 মাস সামডেজ, এই সময়টার মধ্যে আসলে যেই পরিমাণ অ্যাকশন রিঅ্যাকশন দরকার ছিল প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এই জিনিসগুলো কিন্তু আসলে পরিপূর্ণ হচ্ছে না। এটা প্র্যাকটিক্যালি এটা স্বীকার করতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবের খুবই কি বলা হয় যে একজন কঠিন সাপোর্টার, বাট প্রথম থেকে শুরু করে এই লম্বা সময়টাতে আপনি যদি একটু দেখেন, সারা বাংলাদেশে সবচেয়ে ঝামেলা হচ্ছে আমাদের এখানে আইন শৃঙ্খলার খুবই অবনতি হয়েছে, এটার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি দেখেন বাজারে যে অসহিষ্ণু দ্রব্যমূল্যের দাম, এটাও কিন্তু কন্ট্রোল হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, কিন্তু ইলিশ বাংলাদেশের বাজারে আগুন। ডিমের দাম সরকার বাইধা দিছে, মুরগির দাম বাইধা দিছে, কিন্তু এগুলোকে কন্ট্রোল হচ্ছে না। তো প্রশ্ন হচ্ছে কি, যে বিএনপি ক্ষমতায় গেলে কি গিয়ে এগুলো তাড়াতাড়ি করে ফেলবে? না, এটা হবে না। তারপরেও এবার আসেন যে কেন আসলে বিএনপির এই অসহিষ্ণু মেন্টালিটিটা তৈরি হচ্ছে। এটা মূল কারণ, বিএনপির মধ্যে একটা ভয় হচ্ছে এই মুহূর্তে প্রশাসনে যারা বসে আছেন অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন, এদের মধ্যে অধিকাংশই 111 সরকারের সময় যারা এই উপদেষ্টার দায়িত্ব পালন করছে। তো 111 সরকার কি করছে? বিএনপির বরাবরই দাবি ছিল যে 111 সরকার, মঈনুদ্দিন বা ফখরুলরা তখন মানে সেফ এক্সিটের জন্য একটা কালো চুক্তি করছিল আওয়ামী লীগের সাথে, যে আওয়ামী লীগের তারা ক্ষমতা এনে দিবে আর পাশাপাশি তারা সেফ এক্সিট নেবে। তো দিন শেষে মানুষ এটাই দেখছে যে ওই মানুষগুলো চলে গেছে। তারপরে এই 111 সরকারের যারা কুশীলভ ছিল, এখানে -2 ফর্মুলা এই উপদেষ্টারাই করছে, এটা বিএনপির বরাবরই দাবি। সেই -2 ফর্মুলাটার আরও একটা দৃশ্যপট দেখতে পাচ্ছে বিএনপি। কেন? এই মুহূর্তে আপনি দেখেন তারেক রহমান তিনি কিন্তু দেশে নাই, শেখ হাসিনা তিনিও দেশে নাই, তাহলে দেশে আছে কে? বেগম খালেদা জিয়া তিনি কার্যত মাঠে নাই, শক্তিশালী কোনো রাজনৈতিক দল নাই, আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে প্রাণ নাই, বিএনপি পন্থীরা খুব বেশি মার্কেটে নামতে পারতেছে না, জামাতের সাথে আবার তাদের বিভাজন আছে। এখন এই পরিস্থিতিটা যদি লম্বা সময় চলতে থাকে,
আপনি যদি যারা সোশ্যাল মিডিয়াতে খুব বড় বড় বিশ্লেষক আছেন তাদের কথাবার্তাগুলো শুনেন, সবাই কিন্তু একটা সংকেত ফিল করছে যে আবার কি প্রো আওয়ামী লীগ একটা গভর্নমেন্ট এই ডক্টর ইউনূসকে সামনে রেখে পেছন থেকে তৈরি হচ্ছে কিনা, এইটা আসলে বিএনপি ভয় পাচ্ছে। আর এই ভয়টার যৌক্তিক কারণগুলো হচ্ছে ওই যে 111 সরকারের কুশীলবরা আবারও এখন উপদেষ্টা পদে আছে, এটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োজিত মন্ত্রী, আমলা, সচিব বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বশীল ছিল তাদেরকে বরখাস্তের যে পরিমাণটা সেটা 1001%। বেশিরভাগ যেটা হচ্ছে বদলি। তো বদলি তো ফ্যাক্ট না, একজন আওয়ামী লীগের বড় নেতা সামহ বা বড় একজন প্রশাসনিক আমলা তিনি এটা থেকে ওইটা যাচ্ছেন, এটা থেকে ওইটাই আসতেছেন। এটা হচ্ছে বিএনপির হেডেকের অংশ যে না আওয়ামী লীগ তো এখনো ভাই প্রশাসনের সেট আপ আছে। এর মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আওয়াজ দিচ্ছেন যে সীমান্তের কাছে চলে আসছে, চট করে ঢুকে যাব। এটাকে আপনি একজন অডিয়েন্স হিসেবে হালকা নিলেও যারা এটাকে বোঝার তারা কিন্তু এটাকে খুবই সিরিয়াসলি নিচ্ছে। আর এখন এই যে চট করে ঢুকে যাব এই পরিবেশে যদি আওয়ামী লীগ চট করে ঢুকে যায়, আপনি ফেসবুক থেকে তার স্বাধীন করবেন না। সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেছে, আপনি দেখেন মারামারি পিটাপিটি শুরু হয়ে গেছে, ভাগাভাগি বন্যার টাকা নিয়েও কত অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। এগুলো কিন্তু এখন আর নাই, ওই একতাটা নাই। তা আওয়ামী লীগ যদি আসলেই ঢুকে যায় এই জিনিসটারে কন্ট্রোল করা খুবই কষ্ট হবে। বিএনপি কোনটা ভাবে যদি আওয়ামী লীগ ঢুকে প্রশাসন সজাগ করবে, পুলিশ সজাগ করবে, সেট আপটা টোটালি আওয়ামী লীগের এখনো। এটার কারণে তারা ভয় পাচ্ছে যে এই পরিস্থিতিটা যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও কিন্তু এখন ধরপাকড় হচ্ছে, বিভিন্ন জায়গায় মার্ডারও হয়েছে, আওয়ামী লীগ গোপালগঞ্জে শক্তিশালী হচ্ছে, এরকম নানান সার্কামস্টেন্সেস যেগুলো আছে এগুলোকে তারা চিন্তা ভাবনা করে তারা ভাবতেছে নির্বাচনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হওয়া দরকার। সংস্কার যা হবে বড় বড় সংস্কার চলমান প্রক্রিয়া আমরা সরকারে গিয়া করব। অপরদিকে তারেক জিয়া সাহেব কিন্তু সুন্দর সুন্দর তিনি বক্তব্য দিচ্ছেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও ঠুকছেন। আমি এর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, কারণ বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এরকম প্রথম দেখলাম। এখন এইটা যদি ক্ষমতায় যাওয়ার পরে বদলায় যায় তাহলে কিন্তু আবার ওই যে এরকম 5ই আগস্ট আসবে 2-4-10 বছর পরে, আর 5ই আগস্টের আগে আগস্ট চলে আসবে, কারণ আওয়ামী লীগ বরাবরই বিরোধী দল হিসেবে রাজপথে বড় কঠিন একটা জল। এটা যারা রাজনীতি দেখছেন অতীতে তারা জানেন। তো এরকম নানান চিন্তা ভাবনা থাইকা বিএনপি আসলে চাচ্ছে যে নির্বাচনটা করে তাড়াতাড়ি সরকারে আমাদের দাও, আমরা আমাদের সেট আপটা তৈরি করবো যেন আওয়ামী লীগের কাছ থেকে অন্তত তার হুমকি না থাকে। এই মুহূর্তে ইউনূস সাহেব হুমকি না, হুমকি কিন্তু এখনো আওয়ামী লীগ। আর এই হুমকিটার প্রধান কারণ সেনা বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, যারা সরকারকে চালায়, ইউনু বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক যে কর্মকর্তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকার কর্তৃক গেল কয়েক বছর যাবত যারা নিয়োগপ্রাপ্ত আছে তারাই। সো এখানে একটা ভয় তো কাজ করছেই 100%। সেই কারণে আসলে মির্জা ফখরুল ইসলাম দলটির মুখপাত্র তিনি বলছেন যে নির্বাচনটা খুব দ্রুত আসলে দরকার। এখন বাংলাদেশের জনগণ নির্বাচন কত দ্রুত চায়? তো এখন এই দেশে জনগণ বলতে কোনো শব্দ নাই, এটা মনে রাখেন। এই দেশে জনগণ বলতে আমাদের ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু এক একজন এক এক দলের প্রতি ভালোবাসা হয়ে গেছে। একটা শ্রেণী যারা আওয়ামী লীগ আছে তারা তলে তলে কিন্তু চায় আপাতত নির্বাচনের দরকার নাই, যেমনি আছে চলুক ভালো, বিএনপি সরকার ক্ষমতায় আসলে এখনই তো মামলা কারে বলে কত প্রকার দেখা হচ্ছে, এরপর এটা আরো 10 গুণ বাড়বে। এটা তাদের ভয়। যতই সংস্কার করুক টুরুক, প্রশাসন যতই আমরা নিরপেক্ষ বলি, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না যে আমাদের প্রশাসন আসলে এতটা কি নিউট্রাল হইতে পারবে যে ধরেন বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপির একজন এমপি ফোন দিয়েছে যে আওয়ামী লীগের এটারে ঢুকাই দাও, ওসি সাহেব বলবে খবরদার, সে একজন নিরীহ মানুষ, সৎ মানুষ। মানে এটা কল্পনার মতন, বাট আমরা চাই এমনটাই ঘটুক। এটা ঘটলে সাময়িকভাবে হয়তো বিএনপির কাছে মনে হবে যে আওয়ামী লীগের দমন করা যায় না, কিন্তু ভবিষ্যতের জন্য এটা কত বড় যে একটা মাইল ফলক অর্জন হবে। কারণ এই বিএনপি তো আজীবন ক্ষমতা থাকবে না, আবার আওয়ামী লীগ আসবে অথবা জামাত আসবে, জাতীয় পার্টি আসবে। তাহলে রাষ্ট্র ক্ষমতা থেকে সইরা গেলে যারা অন্যায় করে নাই, একজন ভালো মানুষ রাজনৈতিক দলের নেতাকর্মী, তাকে মিথ্যা মামলা দিয়া ফাঁসানোর সুযোগ নাই। এটা একটা পজিটিভ দিক, কিন্তু এটা খুবই হার্ডেস্ট একটা জিনিস। এটা আমাদের বাংলাদেশের জনগণ এখনো আমরা মনে প্রাণে অন্তঃকরণে বিশ্বাস করতে পারছি না। তো বিএনপির ভয়টা কিন্তু আসলে এই জায়গাতেই, যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটতে পারে এই ভয়টা। আর ভারত তো ধরেন শক্ত একটা ভূমিকা নিয়ে আছেই, টোটাল রেজিম লড়াই করছে। ডোনাল্ডো বাংলাদেশে আসলো, আবার দৌড় দিয়ে ভারতে গেল। তো এগুলাকে কিন্তু যারা অবজারভেশন করে, যারা বিশ্লেষণ করেন, এর উপরে যারা অনলাইনে বক্তা আছেন, সবাই কিন্তু দেখেন তাড়াতাড়ি চাচ্ছে নির্বাচনটা হইতে, একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাটা দিতে।
ডক্টর ইউনূস সাহেবের এই অনির্বাচিত সরকারটাকে লম্বা সময় রাখতে চাচ্ছে না বিএনপি। তবে জামাত কেন চাচ্ছে সেটা আমি আগেও বলছি, আবারও বলি, জামাত চাচ্ছে তাদেরকে আরেকটু পুনর্গঠিত করতে। ইভেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতা করে, আমাদের বুড়িচঙ্গায় কালকে বিএনপি ছাত্রদলের 2 গ্রুপ কোপাকুপি অবস্থা, বিভিন্ন জায়গায় এগুলা ঘটছে, মানুষ বিরক্ত হচ্ছে, সামহাও ভোটের মাঠে প্রভাব পড়বে, আর এই প্রভাবটা এটার একটা অংশ জামাতের দিকে চলে যাবে, সাধারণ মানুষের ভোটগুলো সামহাও বিএনপি থেকে মাইনাস হবে। আর এবার যে ভোট হবে এটা কিন্তু শতভাগ নিরপেক্ষ হবে, এবার আওয়ামী লীগ দ্বারাক, বিএনপি দ্বারাক, জামাত দ্বারাক। আওয়ামী লীগের নিষিদ্ধ না করলে আওয়ামী লীগও নির্বাচন করবে, আওয়ামী লীগের ভোটের অধিকার আছে, তাহলে সেই ক্ষেত্রে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায়। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই ব্যক্তি আইনজীবী মহসিন রশিদ যে মন্তব্যগুলো করেছেন, এর পাশাপাশি বিএনপি যে দ্রুত নির্বাচনের দাবিটি তুলে ধরছে, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরকম সাথে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।